This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা আন্তর্জাতিক মহলের নজর রয়েছে বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির উপর বা কূটনীতির উপর, কারণ সেখানে নির্বাচন এবং নির্বাচনের আগে আজকেই খালেদা জিয়ার পুত্র তারেক দেশে ফিরেছে 17 বছর পর। আর এরপর অর্থাৎ যদি এই নির্বাচনে জিতে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে রাজনৈতিক মহল মনে করছে যে বেগম খালেদা জিয়ার পুত্র অর্থাৎ তারেকই সেই বিএনপির মুখ হতে চলেছে। আর ইতিমধ্যেই কিন্তু বিএনপি নেতৃত্ব আমরা দেখেছি তারা ভারতকে বন্ধু বলেও উল্লেখ করেছে ইতিমধ্যেই। আর এদিকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনেও কথা হয়েছে। কি হতে চলেছে তাহলে এর পরবর্তী পরিস্থিতি? মোহাম্মদ ইউনূস তত্ত্বে থাকাকালীন ভারতের সঙ্গে যে পরিমাণে সম্পর্কের অবনতি হয়েছিল, সেটা কি তাহলে অতীত হতে চলেছে? একাধিক প্রশ্ন উঠে আসছে। আমার সহকর্মী অধীর রায় আমার সঙ্গে রয়েছে, আমি একবার অধীরের কাছ থেকে বিষয়টি জানতে চেষ্টা করব। অধীর, এই জায়গাটা বেশ কতগুলো প্রশ্ন উঠে আসছে। এক, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দুবার ভারত সফর করেছেন। বর্তমান পরিস্থিতিতে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ খানিকটা খারাপভাবে, অর্থাৎ সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং বিভিন্ন বিষয় নিয়ে, তখনও কিন্তু বিএনপি ভারতকে বন্ধু বলেই উল্লেখ করছে। কোথাও বিএনপি যদি নির্বাচনে ক্ষমতায় আসে এবং তারেক যদি সরকারের মুখ হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির আশা কি তাহলে জাগতে পারে? কথা বলি, অর্থাৎ এতদিন মায়ের অসুস্থতার কারণ নিয়ে লন্ডনে বসে উনি চেয়ারম্যানের দায়িত্ব বিএনপি পালন করেছেন। যেদিন থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, বিএনপির সামনে খোলা মার্কেট, এরকম খোলা মার্কেট কিন্তু বিএনপি তার রাজনৈতিক জীবনে কোনই পায়নি। তারেক কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করে দেশের মাটিতে পা রাখলেন 17 বছর পর। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আছে সেটা হচ্ছে যে বিএনপির একটা প্রতিপক্ষ জামাত হতে পারে, কিন্তু ইউনূস সরকারের সঙ্গে সব রকম সমঝোতা রেখে কিন্তু চলবে তারেক। পাশাপাশি যে ইউনূস যে ভারত বিরোধী বিদ্বেষ দেখাচ্ছে, সেই জায়গায় কিন্তু হাঁটতে রাজি নন বিএনপিরা। কারণ বিএনপি নেতৃত্ব ইতিমধ্যেই তারেককে কিন্তু ওয়াকিবহাল করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে যদি সম্পর্ক খারাপ করা হয়, তাহলে কিন্তু তাতে আখেরে তাদেরই ক্ষতি হবে। সুতরাং খুব মেপে অঙ্ক কষে কিন্তু তারেক চলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ইউনূসের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম সংঘাতে যাবেন না। তার একটা বড় কারণ যে ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, যাদের উপর নির্ভর করে ইউনূস এই মুহূর্তে তদারকি সরকার চালাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু বিএনপি পন্থী। কার্যত তাদেরই চাপে পড়ে কিন্তু তারেকের এতগুলো প্রায় 75টার মতো মামলা, সেই মামলাকে খারিজ করে দিয়ে কিন্তু তারেক দেশে ফিরেছেন। সুতরাং এটা বলা যায়, তার মধ্যে বিএনপি নেতৃত্ব ইতিমধ্যেই ভারতের সুখ্যাতি করেছে, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এদেশে এসে চিকিৎসার বার্তা দিয়ে ফেলেছেন। সুতরাং এইটা নিশ্চিত যে তারেক এই মুহূর্তে বাংলাদেশের বিএনপির একটা বড় মুখ। নির্বাচন ফেব্রুয়ারিতে বিএনপির প্রধানমন্ত্রীর মুখ। এবং আরেকটা কথা বলে রাখি সম্প্রীতি, যেটা হচ্ছে যে অনেক আঞ্চলিক দল, যারা ছোট ছোট দলগুলো আছে বা যারা অনেক রাজনীতি, তারা কিন্তু ইতিমধ্যে বিএনপিতে যোগ দিচ্ছে। সুতরাং বিএনপি একটা শক্ত ঘাঁটি হচ্ছে এবং নির্বাচনের কথা মাথায় রেখে তারেক এগোচ্ছে এবং স্থায়ীভাবে এসছে এবং ভারতের সঙ্গে এবং ইউনিসের সঙ্গে যথেষ্ট ব্যালেন্স থেকে এই মুহূর্তে চলবে, এটাই আমাদেরও সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আর বাংলাদেশ নিয়ে যখন এত কিছু আলোচনা হচ্ছে, তার মধ্যেই বাংলাদেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঠিক এক সপ্তাহের মাথায় ফের রক্ত ঝরল বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকার মগবাজারে বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের এবং পুলিশ সূত্রের খবর, নিউ ইস্কাটনের মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমার বিস্ফোরণে এই যুবকের মৃত্যু হয়েছে। শান্ত আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। শান্ত, একটু বিস্তারিতভাবে জানতে চাইব, কারণ একটা রাষ্ট্র কোথাও থিতু হওয়ার চেষ্টা করছে বলে অনেকেই মনে করছে, সেই জায়গায় এই বিস্ফোরণ কি তথ্য রয়েছে আর কিভাবে দেখা হচ্ছে? অবশ্যই দেখো, ঢাকার মগবাজারে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু একাধিক রাজনৈতিক বিষয় সামনে চলে এসেছে। এক, প্রায় 17 বছর পর তারেক রহমান তিনি দেশে ফিরছে, তার ঠিক আগেই যে জায়গায় মূলত এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই নিউজ কালেক্টর হচ্ছে কিন্তু বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি, যেখান থেকে বিএনপি একাধিকবার জিতেছে এবং সেই জায়গায় ককটেল বোম বিস্ফোরণ হয়েছে এবং ফ্লাইওভার থেকে বোমাটাকে ফেলা হয়েছে কোনো কাউকে নির্দিষ্ট লক্ষ্য করে না। পুলিশ এবং র্যাবের তরফে কিন্তু প্রাথমিক তদন্তের পর এটাই জানিয়েছে, সেটা ফেলা হয়েছিল জনবহুল এলাকাতেই, কিন্তু সেখানে মৃত্যু হয়েছে একজনের, বাকিরা বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কিন্তু রাজনৈতিকভাবে
এবং যেটা নিরাপত্তাগতভাবে বাংলাদেশের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ কি আরও আদৌ কতটা মজবুত হতে পারছে সেটাও যেমন প্রশ্ন উঠছে, তেমনই রাজনৈতিকভাবে আগামী বাংলাদেশের সংসদীয় নির্বাচনের আগে এই পরিস্থিতি কি বজায় থাকবে নাকি কোনোভাবে নিরাপত্তার দিক থেকে আরও মজবুত হবে সেটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে চলে আসছে। তবে পুলিশের তরফে জানানো হচ্ছে, প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই প্রশ্নটায় যে নির্বাচনে আদৌ কি বাংলাদেশ থিতু হতে পারবে নাকি এরকম হিংসার ঘটনা লাগাতার বাড়তে থাকবে সেদিকে নজর থাকছে। আর একেবারেই যে প্রশ্নটা উঠে আছে, আত্রই তুমিও যেটা বলছিলে যে কোথাও কি বাংলাদেশ এবার থিতু হবে নির্বাচনের পর, নাকি যেরকম হিংসক আন্দোলন চলছে সেখানে একের পর এক সহিংস পরিস্থিতি আমরা দেখছি সেটাই চলতে থাকবে। কারণ বিএনপি নেতার ঘরে যে আগুনে জ্বলছে, ছোট্ট মেয়ে আয়েশার মৃত্যু হয়েছিল, এবার বিএনপি নেতা বেলালেরই বড় মেয়ে সালমা, তারও মৃত্যু হলো কারণ তার শ্বাসনালী সহ শরীরের 90% পুড়ে গিয়েছিল। বেলাল নিজেও আগুনে দগ্ধ হয়েছে। গত শুক্রবারের ঘটনা আমরা জানি যে লক্ষ্মীপুরে নিজ ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন তিনি, ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা, আর মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, মৃত্যু হয় 8 বছরের ছোট্ট আয়েশার। আগুনে পুড়ে গুরুতরভাবে জখম হয়েছিলেন ওই নেতার আরও 2 মেয়ে। এবার হাসপাতালে মৃত্যু হলো বেলালের বড় মেয়ে সালমার। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদেরকে, চাপে পড়ে ঢাকায় ইউটার্ন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আতাউর রহমান বিক্রমপুরী যে আল কায়দা ঘনিষ্ঠ এক যোগী, তাকে এবার ইতিমধ্যে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে ইউনূস সরকার। এবং এই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ আতাউর রহমান বিক্রমপুরী, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে ছায়ানট উদীচী বঙ্গবন্ধুর বাড়িতে হামলার নেতৃত্ব দেওয়ার। আমি কথা বলবো এই নিয়ে, সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কট্টরপন্থী নেতা বিক্রমপুরীকে অবশেষে গ্রেপ্তার করতে বাধ্য হলো ইউনূস সরকার। একেবারে দেখো, একদিকে আন্তর্জাতিক মহলে চাপ, তার পাশাপাশি নিজের ইমেজ যেটা ইতিমধ্যেই নষ্ট হয়েছে সেটাকেই উদ্ধার করার চেষ্টাতেই এই গ্রেপ্তারি বলে মনে করা হচ্ছে। এবং এই বিক্রমপুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসকন সদস্যদের খুনের ডাক দেওয়া, ভারত বিরোধী বিদ্বেষমূলক কথাবার্তা বলা এবং ভারত বিরোধী জনমত গড়ে তোলার চেষ্টা দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে। এবং একাধিক সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ভিডিওতে তার এই ধরনের বক্তব্য কিন্তু বারবার সামনে এসছে। ফলে সেই অভিযুক্তকে গ্রেফতার করা এবং দেখার যেটা মূল বিষয়, যেটা বলছেন বিশেষজ্ঞরা, যে শুধু গ্রেফতার করা নয়, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে এবং কতদিন পর্যন্ত তাকে তারা গ্রেফতার করে হাজতে রাখতে পারছে, হেফাজতে রাখতে পারছে, সেটাই দেখার। সেটার মাধ্যমে উদ্দেশ্য স্পষ্ট হবে ইউনূস সরকারের, যে শুধুমাত্র লোক দেখানো গ্রেফতারি নাকি প্রকৃতপক্ষেই তারা এই ধরনের আচরণ বা এই ধরনের যে নিন্দামূলক ঘটনা ঘটিয়ে চলেছে এই অভিযুক্ত বিক্রমপুরী, তার বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ না সেটা কিন্তু তার বিরুদ্ধে আইনগতভাবে কি ব্যবস্থা নিচ্ছে সেটাতেই বোঝা সম্ভব হবে। ধন্যবাদ।